গণিতের একটি ফাউন্ডেশন কোর্স সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে এই ক্লাসগুলো চলতে থাকবে। নিয়মিত ক্লাসগুলো দেখবেন আপনারা, এবং আশা করি ইনশাল্লাহ গণিতের কোনো বিষয় আর কোনো সমস্যা থাকবে না। আমরা এখনই ক্লাস শুরু করে দেব। আপনারা শেয়ার করবেন, হাইলাইটস করবেন, ক্লাসের রিয়াকশন ব্যবহার করবেন এবং প্রত্যেকটা বিষয় বোঝার জন্য একটু চেষ্টা করবেন। তো গণিতের এই ফাউন্ডেশন কোর্সটি আজকে থেকে ইনশাল্লাহ শুরু হলো। তো আমরা আর সময় নিচ্ছি না, অসংখ্য ভাই বোন কিন্তু যুক্ত হয়ে গেছে। আমিও অনেক খুশি আপনাদের সামনে এই ক্লাসটি নিতে পেরে। তো আমরা এখন ইনশাল্লাহ ক্লাস শুরু করি। আপনারা একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিলাম। আচ্ছা, আমরা এই ফাউন্ডেশন কোর্সের সব থেকে প্রথমে যে বিষয়গুলো আমরা শিখবো সেটা হচ্ছে সংখ্যা। সংখ্যা নিয়েই আমাদের কাজ। এই অধ্যায়ের নামই হচ্ছে সংখ্যা। তাহলে প্রথম ক্লাসের সংখ্যা কত প্রকার, কি কি সংখ্যা থেকে কি ধরনের কোশ্চেন আসে, সকল বিষয় আমরা শুরু করব। তো আগেই বলছি, এটা যেহেতু একটি পেইড ব্যাচের স্টাইলে হবে, ফ্রি ক্লাসের মতো হবে না। এখানে বেসিক আলোচনা হবে, শর্টকাট আলোচনা হবে, টেকনিক আলোচনা হবে, সবকিছুই হবে। মন থেকেই সবকিছু ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সামনে এই ক্লাসটি উপস্থাপন করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে সংখ্যা। সংখ্যা কত প্রকার? সংখ্যা 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 হচ্ছে প্রধানত দুই প্রকার। সেটা হচ্ছে কি, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। সংখ্যা হচ্ছে প্রধানত দুই প্রকার, তাই না? অবাস্তব অথবা অথবা হচ্ছে কাল্পনিক। কাল্পনিক কাল্পনিক তাহলে একটি সংখ্যা হতে হলে হয় বাস্তব হবে, না হলে অবাস্তব হবে। তাহলে প্রধানত হচ্ছে দুই প্রকার। এখন অবাস্তবের ভিতরে কি কি আছে? যে সকল সংখ্যাগুলা রুটের ভিতরে মাইনাস থাকে, অর্থাৎ রুটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে অবাস্তব। এভাবে যদি রুটের ভিতরে মাইনাস থাকে। আবার যদি এরকম থাকে, কোন সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করতে যাই, যেমন কেমন হবে? যেমন 5/0। অর্থাৎ এই 5/0 দ্বারা কি বোঝাচ্ছি? যে 5কে শূন্য দ্বারা আমরা ভাগ করতে যাচ্ছি, এটা কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু অসংজ্ঞায়িত আসে। তাহলে হচ্ছে এটা হচ্ছে একটি অবাস্তব সংখ্যা। যে সংখ্যা অসংজ্ঞায়িত হয় সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। আবার এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আই ইকুয়াল √−1, ইমাজিনারি নাম্বার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে অবাস্তব সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো আসলে বাস্তবে সম্ভব নয়। তাহলে বাস্তবে সম্ভব নয় এরকম কি সংখ্যা আছে? রুটের ভিতরে যদি কখনো মাইনাস থাকে তাহলে সেগুলো হচ্ছে অবাস্তব। আবার কোন সংখ্যাকে যখন আমরা শূন্য দ্বারা ডিভাইডেড করতে যাব, ভাগ করতে যাব, তখন সেটা সম্ভব নয়, অসম্ভব, অসংজ্ঞায়িত, সেগুলো হচ্ছে অবাস্তব। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। এরপর হচ্ছে বাস্তব সংখ্যার ভিতরে কি কি আছে? বাস্তব সংখ্যা আবার দুই প্রকার। সেটা হচ্ছে মূলদ, মূলদ, অমূলদ। মূলদ, অমূলদ। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। ওকে, তাহলে বাস্তব সংখ্যা হতে হলে অবশ্যই সেই সংখ্যাটাকে হয় মূলদ হবে, না হলে কিন্তু অমূলদ হবে। তাহলে বাস্তব সংখ্যা হওয়ার শর্তটা কি? যে হয় সেই সংখ্যাটা মূলদ হবে, না হলে অমূলদ হবে, এবং মূলদ আর অমূলদ মিলাই হচ্ছে বাস্তব সংখ্যা হবে। ক্লিয়ার? ওকে। এখন আবার আমরা প্রত্যেকটা বিষয় আমরা বোঝার চেষ্টা করব, আমরা বিশ্লেষণ করব। মূলদ সংখ্যা আবার কত প্রকার? দুই প্রকার। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ, ভগ্নাংশ। তাহলে মূলদ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের সমষ্টিকে কি বলে? মূলদ সংখ্যা বলে। তাহলে কোনো একটি সংখ্যা যদি
মূলদ সংখ্যা হতে হলে অবশ্যই সেই সংখ্যাটাকে হয় পূর্ণ সংখ্যা হতে হবে, না হলে তাকে ভগ্নাংশ হতে হবে, তাহলেই সেই সংখ্যাটা কি হবে, মূলদ সংখ্যা হবে। ওকে, আমরা একটু সামনে আরেকটু বিশ্লেষণ করি। তাহলে আমরা একটু দেখব যে মূলদ সংখ্যাগুলো আসলে কি, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলো কি, আমরা একটু পূর্ণ সংখ্যাগুলো দেখি যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কারা আছে। পূর্ণ সংখ্যা হচ্ছে এমন ভাবে থাকে, যেমন পজিটিভ নেগেটিভ। পূর্ণ সংখ্যা আবার তিন প্রকার। একটা হচ্ছে ধনাত্মক, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর হচ্ছে শূন্য। শূন্য শূন্য তাহলে আমরা কি বলতে পারি, পূর্ণ সংখ্যা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, যেমন ধনাত্মক যত সংখ্যা আছে, যেমন +1, +1, +1, আচ্ছা, আচ্ছা, +1, +2, +3, এভাবে ডট 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 অসীম পর্যন্ত। এখানে হতে পারে 1000, 1000, ডট 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 1 লক্ষ, 1 কোটি, এভাবে যত ধরনের পজিটিভ যত ধরনের সংখ্যা আছে সবগুলাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যার সেট বা ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে যত ধরনের পজিটিভ সংখ্যা আছে। আবার নেগেটিভ যত ধরনের -1, -3, -4, এভাবে ডট ডট 1000, 1 কোটি, এভাবে যত ধরনের ঋণাত্মক সংখ্যা আছে সবই হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আবার শূন্য, শূন্য। তাহলে আমরা এই সেটটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পূর্ণ সংখ্যার সেট কেমন হবে, যে -3, ডট ডট, -3, -2, -1, 0, +1, +2, +3, এভাবে ডট ডট যত ধরনের সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে আমরা কি বলি, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার সেট হচ্ছে যে নেগেটিভ থেকে যত ধরনের সংখ্যা আছে, 1 কোটি, -1 কোটি, -2 কোটি, 5 কোটি, এভাবে যত ধরনের সংখ্যা আছে সবই হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। আবার শূন্য থেকে 0, +1, +2, এভাবে সকল সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। ওকে, এরপরে হচ্ছে আমাদের কি ছিল, যে তাহলে আমরা বুঝতে পারলাম যে পূর্ণ সংখ্যার ভিতরে যত ধরনের পূর্ণ সংখ্যা আছে সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে কি সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে। ক্লিয়ার? যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা হবে। এখন আমরা দেখব যে ভগ্নাংশ, যত ধরনের ভগ্নাংশ আছে, ভগ্নাংশ। এখন ভগ্নাংশ হচ্ছে কেমন হয়, আচ্ছা আমরা একটু মুছে দিই। ভগ্নাংশ, ওকে, যত ধরনের ভগ্নাংশ আছে, এখন ভগ্নাংশ কত প্রকার। ভগ্নাংশ আছে প্রকৃত ভগ্নাংশ, সেটা কেমন, যেমন লব ছোট হর বড়, তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ সেটা হচ্ছে কি লব বড় হর ছোট, ঠিক আছে। আবার মিশ্র ভগ্নাংশ সেগুলো কেমন হয়,
পূর্ণ সংখ্যা, যেমন 5 পূর্ণ 2/3 এমন সংখ্যা যদি হয় তাহলে সেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আর তাহলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশগুলা মিলাই হচ্ছে কি হবে, মূলদ সংখ্যা হবে। ক্লিয়ার? ওকে, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যত ধরনের পৌনঃপুনিক সংখ্যা আছে। এখন পৌনঃপুনিক কিভাবে আসে? যখন আমরা এমন কোন সংখ্যাকে, যেমন 1কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি 1-এর ভিতর কি 3 যায়? যায় না। তাহলে পয়েন্ট একটি শূন্য কিন্তু আমরা এখানে নিয়ে নিই। এখন কয়বার যাচ্ছে? 3 বার যাচ্ছে। 3 3 9। তাহলে আবার 1 পয়েন্টের জন্য এইখানে আরেকটা শূন্য দিচ্ছি আমরা। আবার কতবার যাচ্ছে? 3 বার। 3 3 9। আবার 1, আবার 3 বার। এভাবে যখন দশমিকের পরে একই সংখ্যায় পুনরাবৃত্তি ঘটতে থাকে তখন সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পৌনঃপুনিক দ্বারা কিন্তু আমরা প্রকাশ করি। পৌনঃপুনিক অর্থাৎ দশমিক, এরকম পৌনঃপুনিক কিন্তু আমরা দেই। অর্থাৎ এই সংখ্যাটা একই বার হচ্ছে। এটাকে কি বলে? অনাবৃত, আবৃত ভগ্নাংশ। ক্লিয়ার? এবং দশমিক ভগ্নাংশ যদি এমন হয় 2.5, দশমিকের পরে কোনো ভগ্নাংশ যদি ফিক্সড, এর পরে আর নাই, 3.5, সেগুলাকে কি বলে? সবই হচ্ছে এগুলা মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হতে হলে সেই সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয় এবং ভগ্নাংশ, আমরা এইখানে আলোচনা করছি কিন্তু ভগ্নাংশ, যে সংখ্যাগুলো মূলদ হবে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কি ধরনের ভগ্নাংশ? যদি লব ছোট হর বড় হয় সেটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, লব হবে বড়, হর হবে ছোট, এবং মিশ্র ভগ্নাংশ, এই সব কিছু কিন্তু মূলদ সংখ্যার ভিতরে। আবার যদি এমন হয় পৌনঃপুনিক, আবৃত ভগ্নাংশ, এটাকে কি বলে? আবৃত ভগ্নাংশ। আবার যদি দশমিক ভগ্নাংশ এরকম হয়, দশমিকের পরে কোনো একটি সংখ্যা হচ্ছে এটা ফিক্সড, যে এর পরে আর নাই, এরকম যদি ভগ্নাংশ হয় তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যার ভিতরে পড়বে। ক্লিয়ার? আমরা বুঝতেছি? ওকে, তাহলে আমরা দেখে আসি, আমরা যে আলোচনা করছিলাম যে আমরা এখানে কি বলতে পারি? পৃথিবীতে যত ধরনের পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ যে পূর্ণ সংখ্যাগুলো একটু আগে আমরা আলোচনা করছি, এবং যত ধরনের ভগ্নাংশ আছে, যে ভগ্নাংশগুলো আমরা আলোচনা করছি, এই ভগ্নাংশগুলো মিলাই হচ্ছে কি সংখ্যা হবে? সেটা হচ্ছে মূলদ সংখ্যা হবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা আলোচনা করব যে অমূলদ সংখ্যা কারা আছে। অমূলদ সংখ্যা কারা আছে, আপনারা এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। আমরা একটু অমূলদ সংখ্যাগুলো আলোচনা করি। অমূলদ সংখ্যা। এখন আমরা মূলদ সংখ্যাগুলো তো আমরা একটু আগেই আমরা দেখলাম। এখন আপনাদেরকে আমি একটা কোশ্চেন দেই, আপনারা বুঝছেন কিনা আপনাদেরকে আমি একটা কোশ্চেন করি। কোশ্চেন নাম্বার 1, নিচের কোনটি মূলদ সংখ্যা? ক -2, খ -2.5, গ 2/3, ঘ কোনটি নয়। এই প্রশ্নের অ্যান্সার দেন আপনারা যদি বুঝে থাকেন তাহলে এই প্রশ্নের অ্যান্সার করেন যে নিচের কোনটি মূলদ সংখ্যা। আপনারা অ্যান্সার করেন যে নিচের কোনটি মূলদ সংখ্যা, -2
-2.5, 2/3 কোনটি নয়। কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? এই কোশ্চেনে অ্যান্সার করেন। এই কোশ্চেনে অ্যান্সার করেন যে নিচের কোনটি মূলদ সংখ্যা। আমরা কিন্তু এই যে আলোচনাগুলো করছি, এই আলোচনা থেকে কিন্তু যদি আমরা বুঝে থাকি, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা দিতে পারবো। কোশ্চেনে অ্যান্সার করেন। অনেকে কিন্তু একের সি দিচ্ছে, একের ক, খ, গ, ঘ, এ, বি, সি। কোনটি নয়। কোনটা হবে? কোনটি নয়। আপনারা কিন্তু অসংখ্য ভাই বোন কিন্তু অ্যান্সার করছে, আলহামদুলিল্লাহ। আপনারা তো ক্লিয়ারলি তাহলে তো বুঝছেন, তাই না? ওকে, অর্থাৎ আমরা যদি এখানে দেখি -2, যেহেতু নেগেটিভ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, নেগেটিভ পূর্ণ সংখ্যা, এইটা হচ্ছে নেগেটিভ দশমিক ভগ্নাংশ, নেগেটিভ দশমিক ভগ্নাংশ। এটা হচ্ছে সসীম, সসীম, সসীম ভগ্নাংশ, অর্থাৎ যে ভগ্নাংশ দশমিকের পরে শেষ হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা হবে। আচ্ছা, তাহলে আপনারা এটা বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে অমূলদ, অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যা কোনগুলা সেটা বুঝতে হলে আমাদের কিন্তু আরো একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে মূলদ সংখ্যার ভিতরে পড়ে। যদি রুটের ভিতরে কোনো একটি সংখ্যা রুটের ভিতরে থেকে যায়, যদি যেমন আমরা যদি শূন্যকে আমরা রুট করি তাহলে শূন্য পাই, যদি আমরা এককে রুট করি তাহলে এক পাই, কারণ পূর্ণ বর্গ সংখ্যা হতে হবে। দুইকে যদি আমরা রুট করি তাহলে কি আমরা এইখান থেকে কি রুট চলে যাবে, আমরা সিম্পলিফাই করতে পারবো? তা কিন্তু পারবো না। আবার √3 কি হবে? √3 একটা দশমিক ভগ্নাংশ, কিন্তু অসীম মান চলে আসবে। আবার √4, এটা দেখুন একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ বর্গ সংখ্যা, এটাকে যদি আমরা রুট করি তাহলে কিন্তু আমরা 2 পাই। আবার √5, এটাও কিন্তু আমরা একটা দশমিক অসীম ভগ্নাংশ মান পাবো। √6, √9 যদি আমরা করি তাহলে কিন্তু আমরা 3 পাচ্ছি। অর্থাৎ যে সংখ্যাগুলা রুট দ্বারা আমরা সিম্পলিফাই করতে পারি সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, আর বাকিগুলো হচ্ছে অমূলদ। দেখুন, এগুলা যদি আমরা রুট উঠাতে যাই তাহলে কিন্তু একটি ভগ্নাংশ অসীম মান চলে আসে। তাহলে আমরা আরো একটু দেখি যে কোন সংখ্যাগুলো আমরা আসলে পূর্ণ বর্গ সংখ্যা। যেমন এককে যদি আমরা বর্গ করি 1 পাই, 2কে যদি আমরা বর্গ করি তাহলে 4 পাই, বর্গ করি। 3কে যদি আমরা বর্গ করি 3 3 9, 4 16, এই সংখ্যাগুলোকে যদি আমরা রুট করি তাহলে কিন্তু আমরা 1কে রুট করলে 1 পাচ্ছি, 4কে যদি আমরা রুট করি তাহলে আবার 2 পাচ্ছি, 9কে আবার যদি আমরা রুট করি তাহলে আমরা 3 পাচ্ছি। অর্থাৎ যে সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা, সেই সংখ্যাগুলোকে যদি আমরা রুট করি তাহলে কিন্তু আমরা সিম্পলিফাই করতে পারি, তাই না? একটি সংখ্যা পাচ্ছি। কিন্তু যে সংখ্যাগুলো যেমন √2কে, এটা কি পূর্ণ বর্গ সংখ্যা? 2 কি একটি পূর্ণ 2 এটা কি আমরা বর্গ সংখ্যা 2 2 গুণ 4 হয়। এই 4 হচ্ছে 2 স্কয়ার সমান সমান আমরা 4 লিখতে পারি। এখন 2 স্কয়ার মানেই হচ্ছে এই যে একটি পূর্ণ বর্গ সংখ্যাকে যদি আমরা রুট করি, যে সংখ্যাটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। কিন্তু যে সংখ্যাকে রুট করেও আমরা সিম্পলিফাই করতে পারি না, নর্মাল একটি পূর্ণ সংখ্যা আনতে পারি না, সেটাই হচ্ছে আমাদের অমূলদ হবে। তাহলে যদি রুট থেকে যায়, আচ্ছা, তাহলে অমূলদ সংখ্যা কি হবে? যদি 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 রুট থেকে যায়, যদি রুট থেকে যায় সে সকল সংখ্যাকে
আমরা অমূলদ বলবো, অমূলদ বলবো। এটা একটা। আরো আছে কি, যে সকল সংখ্যা দশমিকের পরে, যেমন পায়ের মান, পায়ের মান আমরা কিভাবে লিখি, আমরা কিন্তু শর্ট করে একটা মান লিখি 3.1415। এই মানটা কিন্তু চলতেই থাকে, অসীম মান। আপনারা একটু নেটে সার্চ দিলেও এটা কিন্তু বুঝতে পারবেন যে আসলে দশমিকের পরে যদি কোনো সংখ্যা এভাবে চলতেই থাকে, একই সংখ্যা পুনরাবৃত্তি যেটা হচ্ছে, অর্থাৎ যদি এমন হয় 3.3333, এটাকে কিন্তু আমরা পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করতে পারি। কেন? এই 3 কিন্তু এই সংখ্যাটা একই সংখ্যা বারবার রিপিট হয়েছে। কিন্তু যদি এমন হয় যে 3.14567 এভাবে যদি অসীম হয়, তাহলে এই দুইটা সংখ্যার ভিতরে কোনটা মূলদ আর কোনটা অমূলদ? আপনারা বলেন যে এই দুইটা সংখ্যার ভিতরে, এটা বলেন তো যে ক আর খ কোনটা মূলদ আর কোনটা অমূলদ? 3.333 ... এই সংখ্যাটা, 3.145678 ... কোন সংখ্যাটা মূলদ হবে আর কোন সংখ্যাটা অমূলদ হবে? কোন সংখ্যাটা মূলদ এবং কোন সংখ্যাটা অমূলদ? আমাদের কিন্তু 3.33 ... এই সংখ্যাটা হচ্ছে আমাদের মূলদ। কেন? এই সংখ্যাকে আমরা 3.3 এই যে পৌনঃপুনিক দ্বারা কিন্তু আমরা প্রকাশ করতে পারি, কিন্তু এই সংখ্যাটাকে আমরা কিন্তু কোনো পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করতে পারি না। তাহলে এই নিচের সংখ্যাটা কিন্তু অমূলদ হবে, অমূলদ সংখ্যা। ক্লিয়ার? দশমিকের পরে যদি সংখ্যা এরকম হয় যে একই সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে না, ভিন্ন ভিন্ন সংখ্যা অসীম পর্যন্ত বিস্তৃত, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। অর্থাৎ পায়ের মান কিন্তু একইভাবে একই রকম। আবার বলে একটা বিষয় আছে, এক্সপোনেনশিয়াল। এই মানটা কিন্তু একটা অসীম মান, সেটাও কিন্তু অমূলদ। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। এখন আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করব, তাহলে আমরা আরো ক্লিয়ার হব আমরা যখন কোশ্চেন সলভ করব। ওকে, তাহলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, সেটা হচ্ছে মূলদ, আর অমূলদ হওয়ার জন্য যে সংখ্যাগুলো আছে সেটা কিন্তু আমরা আলোচনা করছি। আমরা কিন্তু এখন বেশ কিছু কোশ্চেন আমরা সলভ করি, তাহলে আমরা আরো ক্লিয়ার হবে। এই প্রশ্নের আনসার কি হবে আপনারা বলেন? এই প্রশ্নের আনসার কি হবে? কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা? আনসার করেন। নিচের কোনটি মূলদ সংখ্যা? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপু, আপনি কেমন আছেন? আজকে থেকেই কিন্তু আমাদের গণিতের ফাউন্ডেশন কোর্সের প্রথম ক্লাস সম্পূর্ণ উন্মুক্ত হবে। গণিত ফাউন্ডেশন এই কোর্সটি আপনাদের জন্য সম্পূর্ণ 4 মাস ব্যাপী। আমি কিন্তু আপনাদের একেবারে গণিতের ফাউন্ডেশন থেকে, একেবারে বেসিক থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ, আপনাদের যেন কোনো অসুবিধা না হয়। এই প্রশ্নের আনসার আপনারা করেন, কি হবে? এই প্রশ্নের আনসার কি হবে? কোনটি মূলদ সংখ্যা? আচ্ছা, √5, √7, √10, √4। ক মূলদ, খ অমূলদ। রাইট। আপনারা কিন্তু অনেকেই কিন্তু এই অ্যান্সারগুলো পারছেন বা বুঝতে পারছেন। ভয় অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরে আমরা একটু দেখি এই যে √5 কেন অমূলদ সংখ্যা? কেন এটা মূলদ? না, এটা অমূলদ। √5 হচ্ছে একটি অমূলদ সংখ্যা। অমূলদ কেন অমূলদ? তার পিছনে কারণ হচ্ছে, যদি এমন হতো যে 25 তার রুট, 25-এর রুট, এই সংখ্যাটা কিন্তু কি সংখ্যা? 25-কে যদি আমরা এভাবে রুট আকারে, এই সংখ্যাটা কি হবে? এই সংখ্যাটা কিন্তু আমাদের কি মূলদ সংখ্যা। তার পিছনে কারণ হচ্ছে 25 হচ্ছে একটি পূর্ণ বর্গ সংখ্যা, অর্থাৎ 25-কে আমরা এভাবে লিখতে পারি 5 তার স্কয়ার। এখন 5 তার স্কয়ার যদি আমরা করি, তাহলে রুট আর স্কয়ার যদি কেটে যায়, তাহলে আমরা 5 পাই। অর্থাৎ যে সকল সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা,
পূর্ণবর্গ সংখ্যা সেগুলোই হচ্ছে আমাদের মূলদ। আর যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, যেগুলোকে আমরা রুট থেকে যাই, অর্থাৎ এই রুট যদি আমরা উঠাতে যাই তাহলে কিন্তু একটি দশমিক ভগ্নাংশ মান পাবো, হয়তো বা 2 পয়েন্ট, সরি, এখানে কোনো একটা ভগ্নাংশ আমরা মান পাবো, যে মানটা হচ্ছে যে দশমিকের পরে চলতেই থাকবে। ঠিক আছে, ওকে। এখন দেখুন এখানে কিন্তু √7 এটাও কিন্তু আমাদের একটু অমূলদ সংখ্যা, কারণ এটাও কিন্তু আমাদের পূর্ণ বর্গ সংখ্যা নয়। 10ও কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়, 10ও কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়। কিন্তু এই যে √4 এটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা। কেন? আমরা 2কে যদি আমরা স্কোয়ার করি, তার উপরে রুট দেই, তাহলে √4 আমরা এভাবে লিখতে পারি। তাহলে স্কোয়ারের রুট যদি কেটে যায় তাহলে আমরা 2 পাই। অর্থাৎ আমরা 4কে যদি রুট করি তাহলে অ্যান্সার কত আসে? 2 আসে। যদি রুট না থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। ক্লিয়ার? ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, তাহলে আমরা সামনে আগাই। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? কোনটি মূলদ সংখ্যা এটা বলেন। 2 এর কি হবে? 1 এবং ওই ছাড়া ভাগ যায় না। হ্যাঁ, সেটা তো মৌলিক সংখ্যা। হ্যাঁ, 1 এবং ওই ছাড়া তোহা জাহান আপু, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু আমরা আলোচনা করছি সংখ্যার উপরে মূলদ অমূলদ সংখ্যা নিয়ে। 2 এর কোশ্চেন অ্যান্সার কি হবে? ক হবে, খ হবে, গ হবে, ঘ হবে, কোনটি হবে বলুন? সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন। আমি কিন্তু আপনাদের ডিটেলস আলোচনা করে আসছি। তাকে মৌলিক সংখ্যা বলে। হ্যাঁ, এই প্রশ্নের অ্যান্সার কি হবে? ক হবে, খ হবে, গ হবে, কোনটা হবে? অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের আফরোজা আক্তার, শেখ মুক্তা আপু সবাই কিন্তু আমাদের অ্যান্সার করছে। আচ্ছা, আমরা একটু দেখি। এইখানে দেখুন যে পূর্ণ বর্গ সংখ্যা 121 আছে, এটাকে যদি আমরা রুট করি তাহলে 11কে 11 হচ্ছে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা 121 পাই। 11 গুণ 11, তাই না? 11 গুণ 11, এটাকে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে আমরা 121 পাই। তাহলে 121-এর পরিবর্তে আমরা কিন্তু এটা লিখতে পারি। তাহলে এটা যদি আমরা রুট করি তাহলে অ্যান্সার কত আসবে? 11 আসবে। তাহলে ক হচ্ছে আমাদের একটি পূর্ণ বর্গ সংখ্যা। ক হচ্ছে আমাদের একটি পূর্ণ বর্গ সংখ্যা। যে সকল পূর্ণ বর্গ সংখ্যা পাবো সেগুলো হচ্ছে আমাদের কি? মূলদ। এগুলা কিন্তু আমাদের পূর্ণ বর্গ সংখ্যা নয়। এগুলা যদি আমরা রুট করি তাহলে আমরা এমন একটা মান পাবো যে দশমিকের পরে যে 1, 4, 2, 5, 6 এরকম মান চলতেই থাকবে, অসীম ভাবে চলতে থাকবে। এগুলাকে যদি আমরা রুট করি, হ্যাঁ, এগুলাকে যদি আমরা রুট করি তাহলে দশমিকের পরে এরকম একটা মান আমাদের চলতেই থাকবে। এজন্যই কিন্তু এই তিনটাই হচ্ছে আমাদের কি সংখ্যা? অমূলদ সংখ্যা। অমূলদ। শুধুমাত্র কয় হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, তাই না? যে নিচের কোনটি মূলদ সংখ্যা? একটা সংখ্যায় আমাদের মূলদ আছে, আর বাকি তিনটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। ওকে। মৃধা সরকার, যা আমার কমেন্ট না পড়লে আমি কমেন্ট করব না। কেন করবেন না? এখানে শত শত ভাই বোন কিন্তু কমেন্ট করছে। আপনি যখন কমেন্ট করবেন তাহলে আপনার এই জিনিসটা কিন্তু মস্তিষ্কে, ব্রেনটে কিন্তু চলে যাবে। একবার লেখা 10 বার পড়ার সমান, তাই না? ওকে, তাহলে আমরা সামনে আগাই। এটার অ্যান্সার কি হবে? √2 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, কোনটা হবে বলেন? মূলদ, অমূলদ, জটিল, ভগ্নাংশ। 3-এর অ্যান্সার কি হবে? 3-এর অ্যান্সার কি হবে? √2 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? এটা কিন্তু দেখেন 25তম BCS এ আসছে, NSI এর সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় কিন্তু আসছে। এখান থেকে সকল পরীক্ষায়, সংখ্যা থেকে সকল পরীক্ষায় কিন্তু আপনার কোশ্চেন থাকে। খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়গুলা। ঠিক আছে? √2
অমূলদ অমূলদ অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের অ্যান্সার করছে। তাহলে রুট টু হচ্ছে, যেহেতু রুট টুকে আমরা সিম্পলিফাই করতে পারি না, তাই না? রুট টুকে যদি আমরা রুট টু করি তাহলে দশমিকের পরে এমন একটা মান আসবে যে 1 4 5 6 7 এরকম একটা মান আসবে। অর্থাৎ একই সংখ্যার পুনরাবৃত্তি হবে না, ভিন্ন ভিন্ন সংখ্যা, কিন্তু সেটা অসীম। দশমিকের পরে যদি ভিন্ন ভিন্ন সংখ্যা অসীম একটা মান আসে তাহলেই সেটা অমূলদ হয়। তাহলে এটা কি হবে? অমূলদ সংখ্যা। ঠিক আছে, রুট টু হচ্ছে অমূলদ। অসংখ্য ভাই বোন কিন্তু অ্যান্সার করছে। স্যার ভালো আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। ঠিক আছে, তাহলে তো আমরা ক্লিয়ার বুঝছি। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। রুট থ্রি সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? এটাও কিন্তু দেখেন পরীক্ষায় আসছে, জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তায় কিন্তু প্রশ্ন আসছে। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? রুট থ্রি মূলদ হবে না অমূলদ হবে? কোনটা হবে? কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে বলেন? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, চারের অ্যান্সার কি হবে? অমূলদ সংখ্যা। আপনারা কিন্তু অনেকে অ্যান্সার করে দিচ্ছেন, তাহলে তো আপনারা বুঝছেন। হ্যাঁ, এটা কিন্তু সহজ। তাহলে রুট থ্রি, যেহেতু রুট থ্রি এখানে আমি আর একটু বিশ্লেষণ দিয়ে দিচ্ছি যে কোনগুলা। যেমন আমরা শূন্যকে যদি আমরা রুট করি আমরা শূন্য পাই, ওয়ানকে যদি আমরা রুট করি ওয়ান পাই, রুট টু কে যদি আমরা রুট করি আমরা একটা ভগ্নাংশ মান পাই, দশমিক ভগ্নাংশ। তাহলে রুট থ্রি এটা একটা দশমিক ভগ্নাংশ। যদি 4 কে আমরা রুট করি তাহলে আমরা 2 পাই। আবার রুট 5 তাহলে দশমিক পাই, রুট 6 দশমিক পাই, রুট 7 দশমিক পাই, রুট 8 দশমিক পাই, রুট 9 আমরা 3 পাই। তাহলে যেগুলা দেখেন এই রুট 2 0 1 3 এগুলাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আর বাকি যেগুলা এগুলাই হচ্ছে আমাদের সবই হচ্ছে অমূলদ সংখ্যা। এগুলাই হচ্ছে আমাদের অমূলদ। ঠিক আছে, যেগুলাকে আমরা সিম্পলিফাই করতে পারে না, রুট থেকে যায় সেগুলাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে রুট থ্রি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। ওকে, এটা অ্যান্সার কি হবে? 7√3 সংখ্যা কোন ধরনের সংখ্যা? 12তম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়নে আসছে। এটা অ্যান্সার করেন। এই অ্যান্সারটা কি হবে? মৃদুল সরকার, অসংখ্য ধন্যবাদ, আপনার কমেন্ট পড়ে ফেলছি। অমূলদ সংখ্যা আপনারা একটু এই যে দাগ নাম্বারটা দিয়ে দিবেন যে 5-এর অ্যান্সার কি হবে, কোনটা হবে? জটিল সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, কোনটা হবে? 5-এর অ্যান্সার কি হবে? 5-এর এটাও কিন্তু আমাদের অমূলদ সংখ্যা। এটা যেহেতু আমরা আলোচনা করছি, সামনে আগাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এটা অ্যান্সার কি হবে? এই অ্যান্সারটা বলেন যে কোনটি মূলদ সংখ্যা, এটার ভিতরে কোনটি মূলদ সংখ্যা বলেন। যে 6-এর অ্যান্সার কি হবে? 6-এর অ্যান্সার কি হবে? কোনটি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা হওয়ার জন্য আমরা একটু মুখে মুখে বলি যে পৃথিবীতে যত ধরনের কি আছে, পূর্ণ সংখ্যা আছে, যত ধরনের ভগ্নাংশ আছে, কিন্তু সেটা সসীম হতে হবে, অসীম নয়, পৌনঃপুনিক। এগুলোই হচ্ছে আমাদের মূলদ। রুট যদি থেকে যায় তাহলে অমূলদ। রুটকে যদি আমরা সিম্পলিফাই করতে পারি তাহলে সেটা কিন্তু আমরা মূলদ বলবো। আন্দাজে বলতেছি অমূলদ সংখ্যা। আচ্ছা, আমরা একটু দেখি
যে নিচের কোনটি কোনটি মূলদ সংখ্যা, এটা আমাদের কি সংখ্যা? এটা যেহেতু রুট আমাদের থেকে যাচ্ছে, এটা পূর্ণ বর্গ সংখ্যা নয়। 11 একটি পূর্ণ বর্গ সংখ্যা নয়, পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে এটা হচ্ছে আমাদের অমূলদ। অমূলদ। একইভাবে 6 হচ্ছে 6 তার রুট, এটাও আমাদের পূর্ণ বর্গ সংখ্যা নয়। পূর্ণ বর্গ সংখ্যা হতে হলে ওই সংখ্যা দ্বারা স্কয়ার যাবে, কোন একটি সংখ্যা দ্বারা। যেমন এখানে অনেকে ভাবতে পারে যে 3 3কে কাটাকাটি করতে পারে, তা কিন্তু হবে না। ঠিক আছে, এটা কিন্তু কাটাকাটি হবে না। অর্থাৎ এখানে রুট থেকে যাচ্ছে, রুট থেকে যদি যায়, যেহেতু রুট 6, তাহলে এটাও অমূলদ। অমূলদ, এটাও আমাদের অমূলদ। একইভাবে এটাও আমাদের অমূলদ হচ্ছে, কেন? রুট 7 আছে, তাই না? রুট 7 আছে। কিন্তু এটাকে দেখেন আমরা কাটাকাটি করতে পারি, আমরা ওপর নিচে কাটাকাটি করতে পারি। এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি, তাহলে কত হচ্ছে? 3 বার যাচ্ছে, তাহলে 3 নং 27, অর্থাৎ 9। আবার 3 16, তার মানে 16 বার যাচ্ছে, সরি 3 বার যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 নং 27, একইভাবে উপর নিচে, যে 3 16 48, তাহলে আমাদের এখানে আনসার কি আসছে? রুট 16, 9/16 রুটের ভিতরে। এখন দেখুন 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, 9কে যদি আমরা রুট করি, তাহলে আমরা কি পাচ্ছি? 3 পাচ্ছি। আবার 16কে যদি আমরা, 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, 4 4 16, তাহলে আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। তাহলে 3/4, 3/4। তাহলে এই যে ভগ্নাংশ 3/4, এই সংখ্যাটা কি? মূলদ সংখ্যা। আমরা দেখে আসছি যত ধরনের ভগ্নাংশ আছে, ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে ঘ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যে নিচের কোনটি মূলদ সংখ্যা। এই 3টা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, আর এই সংখ্যাটা হচ্ছে আমাদের। কিন্তু রুট অনেকেই দেখা গেল কনফিউজড হয়ে যায় যে রুট আছে, সবার এখানে তো রুট আছে। রুটকে যদি আমরা সিম্পলিফাই করতে পারি পূর্ণ বর্গ সংখ্যা দ্বারা, তাহলেই সেটা হবে আমাদের মূলদ সংখ্যা। ক্লিয়ার? অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের অ্যান্সার অলরেডি করে দিয়েছে। রিজাউল করিম ভাইয়া আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, এখন ক্লিয়ার এই প্রশ্নের অ্যান্সার। 6 ঘ অ্যান্সার অনেকে, হ্যাঁ ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে আসি। নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা, এটা এখন বলেন। অমূলদ সংখ্যা বলেন, অমূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? কোনটা হবে? কোনটা হবে? নিচের কোনটি অমূলদ সংখ্যা? ভগ্নাংশ হলেই মূলদ। ভগ্নাংশ হলেই কিন্তু মূলদ হবে সেটা এমন না। পায়ের মান তো ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ 3.1415, এভাবে কিন্তু একটা মান আছে। অর্থাৎ ভগ্নাংশ বলতে দশমিক ভগ্নাংশ, মানে এমন ভগ্নাংশ যে দশমিকের পরে যদি ভিন্ন ভিন্ন সংখ্যা অসীমভাবে চলতেই থাকে, তখন সেটা আবার অমূলদ হবে, অমূলদ হবে। কিন্তু যদি এরকম হয় যে নির্দিষ্ট সসীম ভগ্নাংশ, তাহলেই সেটা মূলদ। ঠিক আছে, এই জিনিসটা শুধু মাথায় রাখবেন। সকল ভগ্নাংশই মূলদ হবে, কিন্তু যদি দশমিকের পরে ভগ্নাংশ যদি ভিন্ন ভিন্ন সংখ্যা অসীমভাবে চলতে থাকে, তখন সেটা আমাদের অমূলদ হবে। ওকে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার কি হবে? এমডি শরীফ গ অ্যান্সার। অনেকে কিন্তু গ অ্যান্সার করছে, অনেক ভাই বোন কিন্তু 7-এর গ অ্যান্সার দিচ্ছে। কোনটা হবে? কোনটা অ্যান্সার? গ অ্যান্সার করছে অনেকেই। আমি কিন্তু আপনাদের ক্লিয়ার করছি যে দশমিকের পর আমরা পৌনঃপুনিক কেন ব্যবহার করি। দেখুন এই সংখ্যাটার মানে কি? 0.4, তার উপরে পৌনঃপুনিক না, তাহলে এই সংখ্যাটা কেমন ছিল? 0.444, এইভাবে চলতেই থাকে। যখন একই সংখ্যা পুনরাবৃত্তি চলতেই থাকে, তখন সেই সংখ্যাটা হচ্ছে মূলদ। সেই সংখ্যাটা মূলদ।
আবার এই যে খ √9, 9 হচ্ছে একটি পূর্ণ বর্গ সংখ্যা, অর্থাৎ 9 কে যদি আমরা রুট করে আমরা কি পাই, 3 3 9, তাহলে আমরা অ্যান্সার 3 পাবো। তাহলে এটাও আমাদের মূলদ। আবার এটাও তো একটি পৌনঃপুনিক আছে, তাই না? 5.639, এই যে পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক আছে, তাহলে এই সংখ্যাটাও তো আমাদের মূলদ হচ্ছে। পৌনঃপুনিক হলেই তো সেটা একই সংখ্যা পুনরাবৃত্তি হচ্ছে, এটাও কিন্তু আমাদের মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যারা গ অ্যান্সার করছে তারা কিন্তু কনফিডেন্টের সাথে ভুল অ্যান্সার করছেন। অনেক ভাই বোন কিন্তু আমাদের সি অ্যান্সার করে দিচ্ছে, কিন্তু একটু আগেই আবার এই সংখ্যাটা কি আছে, একটু আগেই কিন্তু আমরা এখানেও কিন্তু আমরা কাটাকাটি করে আমরা কত পাইছিলাম, যে 3 দিয়ে আমাদের কাটাকাটি যাচ্ছে, 3 নং 27, এরপরে হচ্ছে 3 16 48 সমান সমান √9/16 সমান সমান 3/4 পাইছিলাম। এটাও কিন্তু আমাদের কি মূলদ। তার মানে এখানে যত ধরনের অপশনে যা আছে সবাই মূলদ, সবাই কিন্তু মূলদ। এই অপশনে যারা আছে সবাই মূলদ, এখানে কিন্তু অমূলদ নাই, এই অপশনে অমূলদ নাই, এই অপশনে অ্যান্সারই নাই, উত্তর নাই। এখন কিন্তু আপনারা ক্লিয়ার, তাই না? এরকম কোশ্চেনও কিন্তু দেখুন এই 40তম বিসিএস এ কিন্তু এই কোশ্চেনটা আসছে, বিসিএস এর কোশ্চেন গুলো আসছে, কিন্তু আপনাকে ব্রেনটা ওইভাবে শার্প রাখতে হবে, আপনার থিঙ্কিং, আপনার বোঝা এটা স্পষ্ট থাকতে হবে, একেবারে ক্লিয়ার থাকতে হবে, তাই না? যে পৌনঃপুনিক হলেই তো সেটা আমাদের মূলদ হচ্ছে। অপশনে 2টা পৌনঃপুনিক আছে, আর এটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা হলেই সেটা মূলদ। এটাও আমাদের পূর্ণবর্গ সংখ্যার রুট হচ্ছে, সেটাও আমাদের মূলদ। তার মানে এখানে অ্যান্সার নাই। ওকে, আচ্ছা, মারুফ বিল্লাহ 1.3333 কিভাবে মূলদ হয়, কিভাবে মূলদ হয়? তার পিছনে কারণ হচ্ছে যে 1.333 অর্থাৎ একই সংখ্যা যখন পুনরাবৃত্তি ঘটে তখন সেটাকে আমরা 1.3 তার উপর একটা পৌনঃপুনিক লিখি, অর্থাৎ একই সংখ্যা যখন পুনরাবৃত্তি চলতে থাকে তখন সেটা হয় হচ্ছে মূলদ। আর যদি ভিন্ন ভিন্ন সংখ্যা অর্থাৎ 1.35678 এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা সিম্পলিফাই করতে পারি না। যে সকল সংখ্যাকে আমরা সিম্পলিফাই করতে পারি না সেগুলা, যদি এই সংখ্যাকে আপনি কিভাবে সিম্পলিফাই করবেন, এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা প্রকাশ করতে পারি না, কোনো কিছু বাদ দেই আমরা। যেমন আমরা পায়ের মান, আপনি নেটে একটু সার্চ দিবেন যে পায়ের মান কিন্তু বিশাল বড় একটা মান, সেখান থেকে আমরা 3.1415 এভাবেই কিন্তু আমরা লিখি, এরপরে কিন্তু আরো মান আছে, তাহলে এটা কিন্তু অমূলদ সংখ্যা। ওকে, তাহলে আমরা সামনে যাই। এখন এটা অ্যান্সার করেন যে কোনটি মূলদ সংখ্যা, কোনটি মূলদ সংখ্যা, এই প্রশ্নে অ্যান্সার করেন যে কোনটা হবে। 8 এর অ্যান্সার কি হবে? 8 এর অ্যান্সার কি হবে? কোনটা হবে? ক হবে, খ হবে, গ হবে, ঘ হবে, কোনটা হবে? অ্যান্সার কি হবে? দশমিকের পর একই সংখ্যা রিপিট তাই মূলদ। হ্যাঁ, দিশাহীন যাত্রী আপু, হ্যাঁ, আপনারা মূলদ অমূলদ নিয়ে আর কোনো সমস্যা ইনশাল্লাহ আপনাদের থাকবে না। এরকম অপশন হলে উত্তর দিতে হবে কিরকম, পরীক্ষার হলে আপনি অ্যান্সারই করবেন না। এরকম যদি হয় যে 4টাই সঠিক, আপনি কোনটা দিবেন? অপশনে অ্যান্সার নাই, আপনি কেন কোশ্চেন দেখাবেন? আপনি অপশনে অ্যান্সারই করবেন না, আপনি যেটাই দিবেন সেটাই তো ভুল হবে, তাই না? এ ধরনের কোশ্চেন যদি পরীক্ষা আসে আপনি কোশ্চেন অ্যান্সার করবেন না। 50তম বিসিএস এর প্রশ্ন নিয়ে কিছু বলেন স্যার। হ্যাঁ, 50তম বিসিএস এর কোশ্চেন একটা সলভ ক্লাস আপনাদেরকে দেব ইনশাল্লাহ। তো এই প্রশ্নের অ্যান্সার কি হবে বলুন? এটা কি হবে যে কোনটি মূলদ, এটা কি আছে? অর্থাৎ আপনি অপশনের প্রত্যেকটা জিনিস আপনি বুঝতে হবে। এখানে দেখুন এটা √3 আছে, তার মানে এখানে রুট থেকে গেছে, তাহলে এটা কি হবে? অমূলদ, অমূলদ হবে। এটা কি হবে?
এই যে পাই নিয়ে আমরা এতক্ষণ আমরা আলোচনা করছি, অনেকে ঘ অ্যান্সার করছে। হ্যাঁ, 3.1415 এভাবে ডট 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 কিন্তু একটা অসীম মান আছে, এটাও কিন্তু আমাদের অমূলদ। অমূলদ। এই যে এর মানটাও কিন্তু আমাদের কি অসীম একটি মান। সেই মানটা কেমন হয় আমার খুব বেশি আইডিয়া নাই, আমি একটু থিঙ্কিং করে হয়তো বা বলছি। 2.54 এমন একটা মান থাকতে পারে, অর্থাৎ হচ্ছে এক্সপোনেনশিয়াল, ইকুয়াল 1+1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3/3 ফ্যাক্টোরিয়াল, এভাবে ডট 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 একটি অসীম মান। এই এর মান এটাও কিন্তু একটি অমূলদ সংখ্যা, এটাও কিন্তু অমূলদ সংখ্যা। শুধুমাত্র এইখানে দেখুন পৌনঃপুনিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 0.37, এটাকে আমরা এই যে যেহেতু পৌনঃপুনিক আছে 37 এর উপরে, তার মানে 37 বারবার আমাদের রিপিট হচ্ছে, 37 বারবার রিপিট হচ্ছে, তাহলে এই ধরনের সংখ্যা হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা। এটা হচ্ছে মূলদ, এটা আমাদের মূলদ। তাহলে অপশনে অ্যান্সার হবে হচ্ছে ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আপনারা কিন্তু অনেকে অ্যান্সার করে দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা এই ক্লাসটা আরেকবার একটু শেয়ার করে দেন, আরেকবার একটু শেয়ার করে রাখেন। আপনাদের এই সংখ্যার উপরে আমি কিন্তু 4 থেকে 5টা ক্লাস দেব, মিনিমাম 5টা ক্লাস কিন্তু আমি সংখ্যার উপরে আপনাদেরকে নেব। এই কোন টপিক অর্থাৎ এই 4 মাস এই ফাউন্ডেশন কোর্সটি আপনাদের জন্য যাদের ম্যাথে সমস্যা, আমরা কিন্তু বিনামূল্যে দিচ্ছি, আমরা কোনো টাকা পয়সা বা এই কোর্সটি আমরা পেইড কোর্স হিসাবে লঞ্চ করব না, এটা চলতেই থাকবে। ঠিক আছে, ফ্রিতে। আর ক্লাসগুলা এরকম সিকোয়েন্স দেওয়া থাকবে, সিরিয়াল দেওয়া থাকবে, আপনারা সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলা দেখে নেবেন। ঠিক আছে, সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলা দেখে নেবেন, কোনো ক্লাস মিস করবেন না। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার ঘ। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? নিচের কোনটি অমূলদ সংখ্যা? এটাও কিন্তু দেখুন 14তম শিক্ষক নিবন্ধনে আসছে, শিক্ষক নিবন্ধনে কিন্তু এটা আসছে। এটা অ্যান্সার কি হবে? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, কুইক। সুহাসিনী, অনেক সুন্দর ক্লাস, অসংখ্য ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ। আহসান হাবিব, আহসান আহমেদ, প্রিয় কলিজা স্যার, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আবার গণিতের সমস্যা আফরোজা আক্তার, হ্যাঁ, তাহলে ক্লাসগুলো মিস করবেন না। আশা করি ইনশাল্লাহ আপনাদের ফ্রিতে সম্পূর্ণ ফাউন্ডেশন পেইড কোর্স যেভাবে হয় বেসিক ধরে একেবারে খুঁটিনাটি একই টপিকের উপরে ক্লিয়ার করে একেবারে পানি করে দেবো ইনশাল্লাহ। আর নিয়মিত ক্লাসগুলো দেখবেন ধৈর্য সহকারে। ক্লাসের লেন্থ আমি খুব বেশি বড় করব না, শর্ট করে, যেন আপনারা প্রত্যেকটা টপিক মাথায় সেট করতে পারেন। এবং 4 মাস ব্যাপী এই কোর্সটি বা এই ক্লাসটি চলতে থাকবে। একেবারে নির্দিষ্ট সময় আমি আগের থেকেই আপনাদের টাইমগুলো জানিয়ে দিব, এবং যদিও কোনো ক্লাস আপনাদের মিস হয়ে যায় আপনারা অবশ্যই রেকর্ডিং হলেও দেখে নেবেন ক্লাসগুলা। ঠিক আছে, ওকে। তাহলে এই পায়ের মান আমরা একটু আগেই তো অনেকবার আলোচনা করছি যে পায়ের মান 3.1415 এভাবে ডট ডট চলতেই থাকে। আবার √2 এটাও কিন্তু আমাদের কি, √2 আমাদের পূর্ণ বর্গ সংখ্যা নয়, তাহলে এটা একটু অমূলদ সংখ্যা। এটাও কিন্তু আমাদের অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? যে দশমিকের পরে ভিন্ন ভিন্ন সংখ্যা, একই সংখ্যা যদি হতো তখন আমাদের সেটা মূলদ হতো। আবার একইভাবে এটাও কিন্তু আমাদের অমূলদ সংখ্যা, এটাও অমূলদ সংখ্যা। তাহলে সবগুলাই বলছে যে নিচের কোনটা অমূলদ সংখ্যা, এখানে কিন্তু সবগুলাই আমাদের অমূলদ সংখ্যা, সবগুলাই। অসংখ্য ভাই বোন কিন্তু ইতিপূর্বে আনসার করে দিয়েছেন, আপনাদের ক্লিয়ার। স্যার প্রতিদিন ক্লাস কয়টা থেকে শুরু হবে? চেষ্টা করব 6টা থেকে, 6টার পরেই, 6:15 থেকে 6:15-20 এর ভিতরে আপনাদের ক্লাসগুলো নেওয়ার। ঠিক আছে, আমাদের আবার অনেক ক্লাস থেকে অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, তো চেষ্টা করব। আর আমরা আপনাদের জন্য একটা ফ্রি উন্মুক্ত গ্রুপ ওপেন করব, হোয়াটসঅ্যাপ গ্রুপ,
কালকে আমরা একটা পোস্ট করে দেব যে আমাদের ফ্রিতে উন্মুক্ত গণিতের এই ফাউন্ডেশন কোর্সটি যে সকল ভাই বোন করতে চায় তারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিফিকেশন আগে থেকেই জানানো হবে যে কখন কোন সময় ক্লাসটি হবে। যখন ক্লাস হবে আপনাদেরকে আমি নোটিশ দিয়ে দেব গ্রুপে, ঠিক আছে? গ্রুপে নোটিশ দিয়ে দেব। আর এই আপনাদের কালকে আমি পোস্ট করে দেব, কালকে আমি পোস্ট করে দিব, সেই গ্রুপে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? টেনশনে কিছু না, আমাদের পেজে পোস্ট করে দেব, টিউটোরিয়াল পেজে আপনারা নিয়মিত এই ক্লাসগুলো পাবেন। আজ কততম ক্লাস? প্রথম ক্লাস, আজ ফার্স্ট ক্লাস। সংখ্যার উপরে মিনিমাম 5টা ক্লাস হবে, সংখ্যার উপরে মিনিমাম 5টা ক্লাস হবে। ওকে, এটার অ্যান্সার কি হবে বলুন? এটার অ্যান্সার কি হবে? এর বর্গমূল কি ধরনের সংখ্যা? এটা অ্যান্সার কি? প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023 সালে কিন্তু এটা আসছে। এটা অ্যান্সার কি হবে বলুন? কি হবে? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, কোনটা হবে? এটা অ্যান্সার করেন, এটা অ্যান্সার করেন। আজ প্রথম ক্লাস, হ্যাঁ হ্যাঁ, এটা অ্যান্সার করেন। গ্রুপে কিভাবে যুক্ত হবেন? গ্রুপের লিংক দিয়ে দেবো পোস্ট করে, টেনশনে কিছু নাই, টেনশনে কিছু নাই। কালকে আমরা পোস্ট করে দেব, কালকেই ইনশাল্লাহ পোস্ট করে দিব। সেই গ্রুপে যুক্ত হয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমরা জানিয়ে দিব যে প্রতিদিন যে সময়টাতে ক্লাস থাকবে সেই সময়টা। আর আমি ফিক্সড টাইমে নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আপনাদেরকে একটা রুটিনও আমি দিয়ে দেব গ্রুপে। গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমরা গ্রুপে এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার করেন। 10-এর অ্যান্সার কি হবে? অনেকে কিন্তু মূলদ দিচ্ছে, অমূলদ দিচ্ছে, স্বাভাবিক সংখ্যা দিচ্ছে, ক দিচ্ছে, ভিন্ন ভিন্ন দিচ্ছে, মূলদ সংখ্যা। এইখানে কিন্তু একটু ধাঁধার অঙ্ক, এই অঙ্কটা কিন্তু একটু বুঝতে হবে প্রিয় ভাই বোন। এবার বুঝতে হবে কিন্তু এই অঙ্ক অ্যান্সার কিন্তু দেখে অ্যান্সার করলে হবে না, একটু মাথা খাটিয়ে অ্যান্সার করেন। স্যার আপনার ক্লাসে এসে আজ মূলদ অমূলদ শিখে নিলাম, থ্যাংকস ইউ স্যার, অনেক অনেক। ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস করবেন, অনেক কিছু শিখতে পারবেন। ম্যাথ আপনাদের জন্য একেবারে পানি পানি হয়ে যাবে। এবং স্পেসিফিক টপিকের উপরে আমি এই শুধু সংখ্যার উপরে মিনিমাম 5টা ক্লাস দেবো আপনাদের, সংখ্যার উপরে, যেন আপনারা। আর আমাদের 19তম শিক্ষক নিবন্ধনে যদি কোনো ভাই বোন, আমাদের কিন্তু পেইড কোর্স আছে, যদি কোনো ভাই বোন আমাদের 19তম শিক্ষক নিবন্ধনে সাবজেক্টিভ এবং জেনারেল যে কোনো কোর্সে ভর্তি হতে চান, তাহলে একটু কমেন্ট করে জানাই যে স্যার আমি নিবন্ধনে ভর্তি হতে চাই, বা নিবন্ধন লেখে একটু কমেন্ট করি। নিবন্ধনের প্রত্যেকটা গণিত ক্লাস কিন্তু আমি নেব, পাশাপাশি আরো অনেক টিচার আছে, আমিও তো ক্লাসগুলো নেই। তাহলে এই প্রশ্নের আনসার কি হবে দেখুন। এইখানে আমাদের কি বলছে যে এত এর বর্গমূল কি ধরনের, তাহলে এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা 289। এখন 289 কে যদি আমরা এই রুট করি, তাহলে এই যে 17 স্কোয়ার করলে আমরা 289 পাই, 289 পাই। তাহলে আমরা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে 17 পাচ্ছি। তাহলে 17 একটি মূলদ সংখ্যা, 17 একটি মূলদ সংখ্যা, কিন্তু বলছে কি এত এর বর্গমূল, তার মানে 17-র বর্গমূল, 17-র বর্গমূল। কারণ এই সংখ্যাটা হচ্ছে কি, এই সংখ্যাটা তার বর্গমূল বলছে, তাই না? তাহলে এই সংখ্যাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাচ্ছি? 17 পাচ্ছি। এই সংখ্যাটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাচ্ছি? 17 পাচ্ছি। তার বর্গমূল বলছে, অর্থাৎ এই 17-র বর্গমূল। তাহলে 17-র বর্গমূল সংখ্যাটা হচ্ছে কি? অমূলদ সংখ্যা। অনেকেই কিন্তু এই ব্যাচটা বুঝতে পারি নাই, অমূলদ সংখ্যা। এখন তো ক্লিয়ার, অনেকে কিন্তু মূলদ অ্যান্সার করছে। নিবন্ধনেও ডিভাইস পার্টের ভয় হবে 100% নো। এটা আসলে টেনশনের কোনো কারণ নাই। আপনি পড়াশোনা করে পরীক্ষা দিবেন, আপনার সফলতা ইনশাল্লাহ নিশ্চিত। ঠিক আছে, সবাই কি আর
ডিভাইস দিয়েই পরীক্ষা পাশ করবে, হয়তো স্পেসিফিক দু একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু নো, আপনি ওই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলান। আপনি পড়াশোনা করেন, আপনার কনফিডেন্টের সাথে আপনার যোগ্যতা দিয়ে আপনি ইনশাল্লাহ সফল হবেন, আপনি কোনো না কোনো পরীক্ষায় সফল হবেন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা একটু লিখি যে 10 ক্লিয়ার, 10 ক্লিয়ার অমূলদ হবে, বর্গমূল বলছে। হ্যাঁ, এই প্রশ্নের অ্যান্সার কি হবে বলুন, কোনটা হবে? এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এই প্রশ্নের অ্যান্সার কি হবে? কি হবে বলুন? নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিবন্ধনে ভর্তি হয়েছি, ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস আপনাদেরকে সবসময় প্রতিনিয়ত প্রত্যেক মাসের 1 তারিখেই কিন্তু আপনারা ওই মাসের রুটিন পেয়ে যান। প্রত্যেক মাসের 1 তারিখে আমাদের কোর্সে, পেইড কোর্সে কিন্তু প্রত্যেক মাসের 1 তারিখে আমরা ওই পুরা মাসের রুটিন দিয়ে দেই, মান্থলি রুটিনটা আমরা দিয়ে দেই। তাহলে আপনাকে যেমন আজকে 31 তারিখ, কালকেই কিন্তু আমাদের রুটিন দিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনি গ্রুপে, যে গ্রুপে যুক্ত আছেন সেই গ্রুপেই কিন্তু রুটিন দেওয়া হয়, রুটিন অনুযায়ী আমাদের ক্লাস হয়, কোন স্যার কিভাবে কোন টাইমে ক্লাস নেবে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে বলুন? ক হবে, খ হবে, গ হবে, কোনটা? 11 ক হবে, খ হবে, গ হবে? দ্রুত অ্যান্সার করেন আপনারা, একটু খাতা কলম নিয়ে মাথা ব্রেন শার্প করতে হবে। আপনাদের কিন্তু আজকে আমি একেবারে বেসিক টপিক ধরে আলোচনা করছি, এভাবেই কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে আলোচনা হবে। প্রত্যেকটা টপিকের উপরে যদি 4টা 5টা 7টা ক্লাস নিতে হয়, আমি ক্লাসগুলো নেব। কোনো প্রকার প্রেশার নিয়ে আপনারা ক্লাস করবেন না, অল্প টপিক দিয়ে যেন আপনারা ক্লিয়ার হয়ে যান। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? অনেকে কিন্তু অ্যান্সার করে দিচ্ছেন। আচ্ছা, আমরা একটু দেখি যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি। যে 1-এর পরে দেখেন কি আছে, দশমিকের পরে 10 আছে, 100 আছে, 1001 আছে, বা 10,001। তাহলে একই সংখ্যা কিন্তু রিপিট না এখানে। অনেকে হয়তো ভাবতে পারে যে 10 10 এরকম ভাবতে পারে, একই সংখ্যা কিন্তু রিপিট নাই। অর্থাৎ প্রথমে আছে আমাদের 10, তারপরে 1001 বা 100 আছে, তারপরে 1000 আছে, এভাবেই কিন্তু 10 বাড়তেছে। তাহলে এই সংখ্যাটা যদি কি হচ্ছে, আমাদের অমূলদ হচ্ছে, অমূলদ। অর্থাৎ দশমিকের পরে যদি ভিন্ন ভিন্ন সংখ্যা রিপিট হয়, ভিন্ন ভিন্ন সংখ্যা মানে কোনো রিপিট না থাকে, এখানে তো কোনো রিপিট নাই, এখানে 10 আছে, এখানে 100 আছে, 1000 আছে, তাহলে কি একই সংখ্যা রিপিট হয়েছে? না, তাহলে সেটা অমূলদ। কিন্তু এখানে দেখুন দশমিকের পরে 10 10 10 একই সংখ্যা বারবার রিপিট হলো, তাহলে এই সংখ্যাকে আমরা কিভাবে লিখতে পারি? 1.10 তার উপরে এই যে পৌনঃপুনিক, এভাবে লিখতে পারি। তাহলে পৌনঃপুনিক দিয়ে যদি যে সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি, সেই সংখ্যাটা হচ্ছে মূলদ, মূলদ। তাহলে এই সংখ্যাটা মূলদ। একইভাবে দেখুন এখানেও 100 100 100 এভাবে কিন্তু রিপিট হয়েছে, এটাও কিন্তু আমাদের মূলদ। কেন? এই সংখ্যাকে আমরা কিভাবে লিখতে পারি? 1.100 তার উপরে এই যে পৌনঃপুনিক, পৌনঃপুনিক দিয়ে কিন্তু আমরা লিখতে পারি, তাই না? তাহলে এটাও কিন্তু আমাদের মূলদ সংখ্যা। এটাও কিন্তু দেখুন দশমিকের পরে 1 1 1 এভাবে একই সংখ্যা আমাদের রিপিট হলো, তাহলে এটাও কিন্তু আমাদের মূলদ সংখ্যা, তাই না? তাহলে এই একটি মাত্র সংখ্যা যেটা দশমিকের পরে ভিন্ন ভিন্ন সংখ্যা রিপিট হয়েছে, 10 100 1000, তাহলে এটাই হচ্ছে আমাদের কি? অমূলদ সংখ্যা। ভিন্ন ভিন্ন হলে অমূলদ সংখ্যা, রাইট? ক্লিয়ার? এরপর থেকে আজকে দিন পর থেকে যদি আপনাদের এই মূলদ অমূলদ সংখ্যার উপরে বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, মূলদ অমূলদ, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আবৃত, এগুলোকে কি বলে? আবৃত সংখ্যা। এটা হচ্ছে আবৃত্ত। এই যে দশমিক যেটা প্রকাশ করা হয়, আবৃত, আবৃত ভগ্নাংশ। আর এটা হচ্ছে ভিন্ন সংখ্যা হলে অনাবৃত, অনাবৃত ভগ্নাংশ। ঠিক আছে? দশমিক একই সংখ্যা রিপিট হলে আবৃত ভগ্নাংশ, আর ভিন্ন ভিন্ন সংখ্যা হলে সেটা অনাবৃত ভগ্নাংশ।
অনাবৃত ভগ্নাংশ হলে অমূলদ, আবৃত ভগ্নাংশ হলে সেটা হচ্ছে মূলদ। ঠিক আছে, ওকে। তাহলে কয় আনসার? তাহলে ক্লাস কেমন লাগলো ক্লিয়ার এখন কমেন্ট করেন যে ক্লাস কেমন লাগলো স্যার, ক্লাস কেমন লাগলো। আর এভাবেই কিন্তু আপনাদের ক্লাস চলতে থাকবে। কেমন লাগলো ক্লাস, কেমন লাগলো? এভাবেই কিন্তু আপনাদের ফ্রিতে সম্পূর্ণ ফাউন্ডেশন কোর্স আপনার ফ্রিতে পেয়ে যাবেন। 4 মাস ব্যাপী কিন্তু আপনাদের এই ক্লাসগুলা চলতে থাকবে। আপনাদের কারা আছে সামনেই কিন্তু আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছে। আমাদের কিন্তু একবার ফাউন্ডেশন আকারে 19তম শিক্ষক নিবন্ধনে যাদের বেসিক থেকেই ক্লাস করতে চায়, ফুল কোর্স সাবজেক্টিভ এবং জেনারেল, জেনারেল এবং সাবজেক্টিভ, যদি জেনারেল ফুল কোর্স এবং সাবজেক্টিভ ফুল কোর্স এই কোর্স সম্পর্কে যদি আপনারা জানতে চান বা ভর্তি হতে চান, তাহলে এই কোডগুলো লিখে, অর্থাৎ জেনারেল সম্পর্কে যদি আপনি ভর্তি হতে চান জি লিখে কমেন্ট করবেন, এবং সাবজেক্টিভ সম্পর্কে যদি আপনি জানতে চান অথবা ভর্তি হতে চান এস লিখে কমেন্ট করেন। অথবা যদি আপনি দুইটাতেই সাবজেক্টিভ এবং জেনারেল দুইটাতেই ভর্তি হতে চান, তাহলে আপনি জিএস লিখে আপনি কমেন্ট করবেন। অথবা যে কোনো ধরনের কোশ্চেন যদি আপনাদের থাকে, আমাদের এই নাম্বারগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, প্রত্যেকটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারবেন।